অফি আসি গেছে। অভিক ফুলের টপ টপকে ওদের কাছে গেল। সুজানার দিকে মগ বাড়িয়ে দিয়ে বলল, নিন। সুজানা অনিচ্ছা প্রকাশ করার আগেই অভিক বলল, তাড়াতাড়ি নিন। সুজানা অনিচ্ছা সত্ত্বেও নিল। বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে না। খেতে হবে। জুনিয়র, আপনারা খাবেন? দুজনে চেহারা বিকৃতি করে উঠল। সুজানা ঠোঁট টিপে হেসে উঠল। অভিক ভ্রু কুঞ্চন করে তাকাতে সুজানা অন্যদিকে ফিরে গেল। তারা বলল, তিতা। কেন তিতা হবে? সুজান বলছে কফি তিতা তিতা। সুজানা জিভে কামড় দিয়ে তাদের চুপ করতে বলল। অভিক এক হাতে কফির মগে, অন্য হাতে জার নিয়ে পানি দিতে দিতে বলল, সুজানা, আপনার মন খারাপ কেন? সুজানা কফির মগে চুমুক দিয়ে দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছল। অভিকের দিকে শটান দৃষ্টি রেখেই বলল, আমার মন খারাপ কে বলেছে আপনাকে? সিক্সথ সেন্স। সুজানা মাথা নামিয়ে নিল। নিঃশব্দে একটি ভারী দীর্ঘশ্বাস পড়ল তার। সে চায় না কেউ তাকে পড়তে পারুক, তার মন খারাপের কারণ জানতে পারুক। খোলা খাতার মতো মানুষগুলোর পদে পদে বিপদ। তাদের পড়তে পারা মানুষগুলোর কাছে তাদের সবসময় দুর্বল হয়ে থাকতে হয়। সুজানা দুর্বল হতে চায় না। সুজানা, আপনাকে একটা প্রশ্ন করি। প্রশ্ন? হুম। যদি না পারি? শাস্তি নেই। তাহলে করুন। অভিক জারটা নিয়ে হেঁটে অন্য পাশের গাছগুলোতে পানি দিতে দিতে বলল, এমন একটা জিনিস কিংবা কোনো বিষয়বস্তু আছে যেটা শুধুই আমার আছে। আচ্ছা, তারপর? ওইটা আমি শুধু আপনাকেই দিতে পারি। ওটা কি? প্রশ্নের উত্তর এখন দিতে হবে? পরে দিলেও পারেন। আমার মনে হয় না আপনি পারবেন। পারবো, একটু হিসাব করতে হবে। গুড সুজানা। আচ্ছা, আমি আমার বন্ধুদের জিজ্ঞেস করতে পারি? একদম না। কিন্তু কেন? অভিক জারটা রেখে সুজানার হাত থেকে খালি হওয়া কফির মগটা নিয়ে নিল। বলল, সব প্রশ্নের উত্তর হয় না সুজানা। এনিওয়ে, আপনাকে আজকে একা ছেড়ে দিলাম। রিক্সা করে চলে যেতে পারবেন, কিন্তু কাল তাড়াতাড়ি আসবেন। আসবেন তো? সুজানা চুপ করে রইল। মৌনতা সম্মতির লক্ষণ ভেবে অভিক চলে গেল। ঘড়ির কাঁটা 10টার ঘরে গিয়ে পৌঁছেছে। মেহুলকে রাহেলা বেগম গত 5 মিনিট যাবৎ ডেকে ডেকে অস্থির হয়ে উঠেছেন। মেয়ের এখনো খাবার টেবিলে আসার নামগন্ধ নেই। এবার তিনি ভারী অসন্তুষ্ট হলেন। মনিরুল সাহেবকে বললেন, তুমি কি একবারও ডাকবে না ওকে? টেবিল গুছিয়ে আসতে তো সময় লাগে রাহেলা। আসুক, তুমি খাওয়া শুরু করো। রাহেলা বেগম 2টো প্লেটে ভাত বেড়ে দিতে দিতে বিরক্তিকর গলায় বললেন, তোমার মেয়ের কপাল অনেক খারাপ জানো। শ্বশুরবাড়িতে লাঠি পেটা খাবে। আমি মা, তাই তার এসব সহ্য করি। আহা, এইসব বলো না তো। মেহুল কিছু পরই এলো, চুপচাপ খেতে বসলো। মনিরুল সাহেব মেয়েকে বললেন, মা ডাকার সাথে চলে আসতে হয়। সরি বাবা, খাওয়ার পর আমি আর কাজ করতে পারি না, তাই বইপত্রগুলো গুছিয়ে আসছিলাম। সরি মা। তোর সরি রাখ। শ্বশুরবাড়িতে গেলে খাওয়ার পরপরই বিছানায় শুয়ে যেতে পারবি? খাওয়ার পরে বাসন কোসন গোছগাছ করতে হয়, ধুতে হয়, তারপর সব সামনে ঘুমাতে যেতে হয়। আমি কিছু শেখাইনি বলে কথা শোনাবে তখন। মেহুল ভাতের লোকমা মেখে মুখে দেওয়ার আগেই থেমে গেল। মা, সবসময় এসব কি কথা বলো? তখন আমি সেরকম হয়ে যাব, অভ্যেস হয়ে যাবে। আচ্ছা, এখন সেসব কথা থাক। মেহুল, একটা কথা জানার ছিল তোমার কাছ থেকে। জি বাবা। অভিক ফারদিন লেকচারার তোমার ডিপার্টমেন্টে। হুম। তোমাকে তোমাদের স্যারের মা পছন্দ করেছিল, কিন্তু তুমি এখন ওনার অপছন্দের। মেহুল খাওয়া বন্ধ করে বাবার দিকে তাকালো। কারণ উনি জানেন যে তোমার সাথে অন্য কোনো অন্য কারোর সাথে সম্পর্ক। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? রাহেলা তার শোনার সাথে সাথে গোল গোল চোখ করে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে তাকালো মেহুলের দিকে। মেহুল পানি খেলো। এইসব কি সত্যি শুনছি মেহুল? যদি সত্যি না হয় তাহলে আমায় বোঝাও কেন ওনারা এইসব বলছেন। আর যদি সত্যি হয়ে থাকে তাহলে বলো, কে সে? মেহুল সাদা প্লেটে ভাত নাড়তে লাগলো, শুধু চোখ প্লেটে নিবদ্ধ। মনিরুল সাহেব বললেন, আমি সুজানার কাছে এখন ফোন দিতে পারি, কিংবা অনেক উপায় আছে যার মাধ্যমে সত্যিটা জানতে পারি, কিন্তু ব্যাটার হয় তুমি যদি আমাকে সবটা খুলে বলো। আমি তোমার বাবা। মেহুলকে কিছু না বলতে দেখে তিনি বললেন, ওকে, সময় নাও, তবে কালকের আগে
জানতে চাই সবটা। আশা করি তুমি কিছু লুকাবে না আমার কাছ থেকে। তোমাকে উচ্চ শিক্ষিত করেছি, তাই তোমার কাছ থেকে বেটার কিছু আশা করি। আমি আশা করি হতাশ হব না। রাহেলা, ওকে মাছ তুলে দাও। রাহেলা বেগম বাটি ঠেলে দিলেন। মেহুলা মাথা নামিয়ে চুপচাপ খেয়ে উঠে গেল, আলু আর বেগুন ভাজি দিয়ে। রাহেলা বেগম রাগে গজগজ করতে করতে বললেন, তোমার লাই পেয়ে পেয়ে নষ্ট হয়েছে ও। ও সমবয়সী মেয়ে সুজানা নেই? বাপ মারা মেয়েটার চাচরণ দেখেছ? কি বলতে চাইছো রাহেলা? এখন শব্দ আমার? হ্যাঁ তোমার। সময় থাকতে কি করবে করো, ছেলেটাকে খোঁজ নাও। গলার আওয়াজ ছোট করো, দেওয়ালেরও কান আছে, ভুলে যেও না। মেয়ে বড় হয়েছে, ওর পছন্দ অপছন্দ থাকতেই পারে। আমার মেয়ের উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। ও এমন কিছু করবে না যাতে আমার মান সম্মানের নষ্ট হয়। ট্রেনের বগি দখল করে বসলো বন্ধু মহল। ঘুম ঘুম আবেশের কারণে আলসেমি কেটে ওঠেনি এখনো। চোখ মুখ ফোলা আর হাই তুলতে তুলতে সিটে হেলান দিয়ে বসলো সবাই। ছক ছক শব্দ করে শাটল ছেড়ে দিতে পিনপতন নীরবতা কেটে আহির বলে উঠল, কাল 21শে ফেব্রুয়ারি না? প্ল্যান কি? হ্যাঁ, আপাতত কিছু জানি না। আর কি শাড়ি পরবো আর ফুল দিতে যাব, ব্যাস। মজা হবে রে, তাই না? মেহুলকে চিন্তিত দেখে সুজানা কুনের গুঁতো মারল। কি রে, চুপ কেন? মাথা দোলালো সে। নিখিল বলল, এই শোন, বড়দার বিয়ে ঠিক হয়েছে, বুঝেছিস? তোদের দাওয়াত পড়েছে। সবাই একসাথে হই হুল্লোড় করে উঠল। আহির বলল, কি বলছিস দোষ? কতদিন বিয়ে খায় না, তাইলে তো ভালোই জমবে। রাতে টাতে পড়ছিস নাকি? তাহলে তো বিরাট সমস্যা। রাগ তো সমস্যা, বেডা মানুষে এত কিসের ভয়? মায়ের আঁচলের তলে বইয়া থাক। চুপ থাক তুই। মায়ের কদর কি বুঝবি? তুই তো দাদির আঁচলে তলে থাকিস। শান্তা খেপে উঠল, আঙ্গুল তুলে শাসিয়ে বলল, আহিরের বাচ্চা। আহির শার্টের কলার পেছনে ঠেলে দিয়ে বলল, মা তুলে কথা বলবি না। আমার দাদি তুলে কথা বলবি না। তুই আগে বলছস। সকাল সকাল মুখ খারাপ করবি না আহিরের বাচ্চা। তুই একটা আস্ত অশান্তির বাচ্চা। রাগে গজগজ করতে করতে মুখ অন্যদিকে ফিরিয়ে বসলো শান্তা। আরে থাম, সামান্য ব্যাপার নিয়ে তোদের ঝগড়া করতে হয় না। শোন, বিয়ে রাতেই পড়ছে, আর তোরা মেহেন্দিতে যাবি না? 2 দিন সময় নিয়ে যাবি। আর সমস্যা কোথায়? মেহু, সুজু, তোদেরকে খুব সমস্যা হবে? শান্ত, তোর সমস্যা হবে? নো, মুঝে কোই পরেশানি নেই। আমাকে বুঝিয়ে বলতে হবে। মেহু আর শান্ত গেলে সমস্যা নেই। আমার সমস্যা নেই। তাইলে তো সমস্যা নাই মামা, কিন্তু কবি সাহেব তো কিছু বললো না। ওই ভ্যাবলাকান্ত। সবাই তাদের বিপরীত পাশে নিহাত নামের মেয়েটার পাশের সিটে জাইন নামক ছেলেটার দিকে তাকালো। চিকন ফ্রেমের চশমা ঠেলে বোকাশোকা চোখে তাকালো ছেলেটা। নো প্রবলেম, আম্মুকে ম্যানেজ করে নেব। দুরাতেরই তো ব্যাপার। তাইলে তো কোনো সমস্যাই রইল না গাইস। কিন্তু নিহাতকে দাওয়াত দিবি না? ওকে ছাড়া গেলে আম্মু আর কাকি আমাকে কি বলবে? নিহাত কানে ইয়ারফোন গুঁজে জানালার বাইরে মগ্ন থাকায় কথাটা শুনতে পেল না। সবাই নিখিলের পানে তাকালো। নিখিল কান মল্ল হাতে। সুজানা বলল, আমার মনে হয় না ও যাবে, তাও তোর ভাইয়ের বিয়েতে। আরে বেটা, তোরে দিছে মানে নিহারেও তো দিছে। জাইন হাসলো। নিহাতের কান থেকে ইয়ারফোন খুলে নিয়ে বলল, নিহু, গুড নিউজ। হোয়াট? বিয়ের দাওয়াত পড়েছে। তোর বিয়ে? নিখিলের। মানে? নিখিলের দিকে চোখ ফেলতেই নিখিল জানালার বাইরে মুখ করলো। গলা পরিষ্কার করে থুতু ফেললো। মানে নিখিলের ভাইয়ের দাওয়াত দিয়েছে, যাবি না? কাকি আর কাকাইকে ম্যানেজ করা আমার দায়িত্ব। আমরা সবাই যাচ্ছি নিহাত, তুমি যেতে পারো আমাদের সাথে। একসাথে বেড়ানোর মজাটাই আলাদা। যাবে? কিন্তু আমাকে তো কেউ দাওয়াত দেয়নি। সবার দৃষ্টি সাথে সাথেই নিখিলের দিকে ঘুরে গেল। নিখিল সবাইকে উদ্দেশ্য করে বলল, কি দেখছিস? ঘটা করে কাউকে দাওয়াত করে দিলাম কখন আবার? তোদের সবাইকে বলেছি গেলে যাবি, না গেলে বিয়ে আটকে থাকবে না তো। আচ্ছা আচ্ছা, আমরা সবাই যাব। নে সবাই নাস্তা খা, আম্মা খেজুরি পিঠা বানিয়েছে। সবাইকে পিঠা বিলি করে দিল সুজানা। খেতে খেতে মায়ের হাতে পিঠার প্রশংসায় ভাসল বন্ধুমহল। বৈদ্যুতিক পাখার ভন ভন শব্দ আর ছাত্রছাত্রীর কোলাহলে মাতানো লাইব্রেরির ছোট্ট এক কোনায় বই খাটাখাটি করছে সুজানা। প্রকাণ্ড লাইব্রেরিটির
ছবির অন্যতম নিদর্শন, যার গ্রন্থাগারের সংগ্রহ সংখ্যা 4 লক্ষেরও অধিক। প্রকাণ্ড লাইব্রেরিতে চারপাশে অসংখ্য জ্ঞান ও আহরণকারীদের পদচারণায় মুখরিত কল্লোলিত গ্রন্থাগারটি সুজানা সময় পেলেই ছুটে আসে বই সংগ্রহের উদ্দেশ্যে। মেহুল আর শান্তাও এসেছিল সাথে করে, কিন্তু হুট করে দুজনই উধাও। সুজানা উপন্যাসের বই ঘাঁটতে ঘাঁটতে ইতোমধ্যে অনেকগুলো ঘাটাঘাটি করে ফেলেছে। রাত ভরে বৃষ্টি আর নবনী বই দুটো দেখে অন্যগুলো রেখে দিল সে। বই দুটো টানার সময় মনে হলো অপর পাশ থেকে কেউ বই ধরে রেখেছে। সুজানা বইটা ছেড়ে দিতে ধপাধপ 3-4টে বই একসাথে পড়ে গেল। মনে মনে ভারী বিরক্ত হয়ে ওপাশের মানুষটাকে দেখার চেষ্টা করলো সে। বইগুলো তুলে বলল, বই ধরেছেন যখন তখন আবার ছেড়ে দিলেন কেন? আজীব মেঘু নাকি? এক শান্তা। কোনো আওয়াজ এলো না, তবে পাশ থেকে কয়েকটা বই ধীরে ধীরে সরে গেল। হ্যাঁ, তার পছন্দের বইগুলো নিয়ে নিল। বইগুলো সরলো আর ওপাশে ফর্মাল ড্রেস আপে অভিককে দেখে চমকে শটানো হয়ে দাঁড়ালো সুজানা। অভিক তাকে চমকাতে দেখে চমৎকার করে হাসলো, ভ্রু উঁচিয়ে বলল, বাচ্চাদের এসব উপন্যাস পড়া বারণ। সুজানার চোখগুলো স্বাভাবিকের চাইতো বড় হওয়ার হাসি ডিমের মতো দেখালো। অভিক কপালের একপাশে কলমে দিয়ে চুলকে বলল, সুজানা, আপনাকে একটা প্রশ্ন দিয়েছিলাম না, উত্তর খুঁজে পেয়েছেন? সুজানা মনে পড়ল প্রশ্নটি। নীরবতা কাটিয়ে উঠে চোখ ফ্লোরে রাখা অবস্থায় বলল, আপনার কাছে আছে অমন জিনিস, আপনি আমাকে দেবেন কেন? গুড কোয়েশ্চেন। র্যাকটা খালি হওয়ায় দুজনেই একেবারে মুখোমুখি। সুজানা অন্য র্যাকের দিকে এগিয়ে বলল, আমি অন্য বই নিতে এসেছিলাম। হুম, আপনি এসবই নিতে এসেছেন, নিয়ে যান। আপনার বড় হওয়া দরকার। না, পড়বো না আর। আমাকে পড়তে হবে। না। আমার প্রশ্নের উত্তর এখানে। কোথায়? অভিক নাকের নিচে আঙ্গুল টেনে চোখ নিভিয়ে হাসলো, বলল, এই বইগুলোতে। সুজানা বই দুটো নিয়ে সে চোখ নত অবস্থায় জানতে চায়, যদি উত্তরটা ঠিকঠাক পারি আপনি আমাকে কি দেবেন? ওই যে বললাম, পুরো বাগান দিয়ে দেব, পুরোটা আপনার। সুজানা কিছু বলবে তার আগে মার্কেটিং বিভাগের অন্য একজন প্রভাষক এসে পড়লেন। অভিক সাহেব, আপনাকে খুঁজছিলাম। মেহুল আর শান্তাও এসে পড়তে সুজানা বড় করে শ্বাস ফেলে সরে পড়ল জুতো। বাবারে বাবা, স্যারটা কোথা থেকে যেন উড়ে চলে আসে। মেহুল আর শান্তার সাথে বকবক করতে করতে স্যারের সাথে দেখা হওয়ার ব্যাপারটা বর্ণনা করতে ব্যস্ত সুজানা। ওই রেখে রাখা কয়েকটা বইয়ের ফাঁক গলে কারো তুখর দৃষ্টি তখনও তার উপর নিবদ্ধ। হাটহাজারির ফতেহপুরের জোবরা গ্রামে পাহাড় ঘেরা 2100 একর সমতল উঁচু নিচু পাহাড়ি ভূমিতে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের হল সংলগ্ন ঝুপড়িগুলোতে আড্ডায় ব্যস্ত বন্ধু মহলের হঠাৎ ধ্যান ভাঙল শাড়ি পরিহিত প্রসাধনীতে ঢাকা পুরুষালী চেহারার কয়েকজনকে দেখে। নানান ভঙ্গিতে হেঁটে হেঁটে দ্রুত পায়ে এগিয়ে আসছে তারা। নিখিল, আহির আর জাইনের হাতে সিঙ্গারা ছোট ছোট করে ভেঙে মুখে পুড়তে পুড়তে তিনজনই কপাল ভাঁজ করে তাকালো। নিখিলের ঠোঁটে দুষ্ট হাসি, নিশ্চয়ই অনেক ডেঞ্জারাস কিছু ঘটতে চলেছে। দোকানদারের কাছে ছুটে গেল শাড়ি পরিহিত মহিলাগুলো। এক তালির উপর আরেক তালি দিতে দিতে আদেশের সুরে বলতে লাগলো, এই টাকা দে, টাকা দে। জাইন সিঙ্গারা খেতে খেতে নিখিল আর আহিরের পেছনে গিয়ে লুকালো। আহির তার হাত ধরে বলল, এই তো টাকার মালিক এদিকে। না না, কি করছিস ব্রো? ওরা বেইজ্জত করে ছাড়বে, আমার ভয় করে। নিখিল আর আহির একসাথে হেসে উঠল। মহিলাগুলিও মাথার লম্বা বেনি এপাশ থেকে ওপাশ ফিরিয়ে আবারও তালি দিতে দিতে বলল, টাকা দে, টাকা দে। জাইন এবার শুকনো ঢোক গিল। নিখিলও একই ভঙ্গিতে হাততালি দিতে দিতে বলল, এই টাকা দে, টাকা দে। আশেপাশের মানুষজন হেসে উঠল। আহির বলল, টাকার মানুষ এই তো। জাইন পালাতেই যাচ্ছিল। নিখিল তাকে ধরে ফেলল, বলল, বড় লোকের বেটা, ধরো ধরো, বড় বড় টাকা আছে। শালা কি করছিস? দিন দুপুরে ইজ্জত নিয়ে টানাটানি করার কোনো মানে হয়? মহিলাগুলো জাইনের দিকে তাকালো। তেরে আসতে জাইন উল্টো দিকে দৌড় দিল। মহিলাগুলো জাইনের পেছন পেছন ছুটে গেল। জাইন কিছু দূরে গিয়ে পেছন ফিরে তাদেরও দৌড়ে আসতে দেখে শুকনো ঢোক গিলে আবারও ছুটল। নিখিল আর আহিরও মহিলাগুলোর পেছন পেছন ছুটল।
জাইন কিছু দূর গিয়ে থামলো। তার উদ্দেশ্য ক্যাম্পাস। ছুটতে ছুটতে একসময় নিহাত আর দলবলকে দেখে চেঁচিয়ে ডাকলো। নিহাত তাকে অমন দৌড়াতে দেখে থমকে দাঁড়ালো। জাইন তার কাছে ছুটে গিয়ে বলল, দেখ, ওই মহিলাগুলো আমার পিছু নিয়েছে। পিছু নিয়েছে কেন? টাকার জন্য। কেন টাকা? আরে ওইগুলা হিজড়া, বুঝতে পারছিস না? ও আল্লাহ, তুই এদের ভয় পেয়ে এভাবে ছুটছিস? রিডিকিউলাস জাইন। আরে না না, নিখিল আর আহির আমার পেছনে লাগিয়ে দিয়েছে। উফ, আমার বুকটা এখনো কাঁপছে। মহিলাগুলো তাকে ধরতে না পেরে ফিরে আসছিল। নিখিল আর আহিরকে দেখে ছুটে গিয়ে কলার ধরে পকেটে হাত ঢুকিয়ে দিল। দুজনই আকস্মিক আক্রমণে হতভম্ব, দুজনই তোতলাচ্ছে। মহিলাগুলো পকেট হাত ঢুকিয়ে গালে আলতো চাপড় মেরে বলল, এই টাকা বের কর, বের কর, এক্ষুনি বের কর, নইলে ছাড়বো না। তোর বেয়াদব মহিলা। নিখিল আমার বাচ্চা ভাই, কি বেয়াদব মহিলা। দেখ, আমার কাপড় চোপড় খুলে নেবে মনে হচ্ছে। ও আল্লাহ। জাইন দূর থেকে দুজনের এমন দশা দেখে হেসে কুটি কুটি। নিহাত বুকে আড়াআড়ি ভাবে হাত ভাঁজ করে কপাল কুঁচকে তাকালো। মহিলাগুলো আলতো করে ধাক্কা মারলো নিখিলকে, বলল, এই চিকনা, টাকা দে, তাড়াতাড়ি দে, দে দে বলছি। লম্পট মহিলা। মহিলাগুলো খেপে উঠল। তার মধ্যে সুজানাদের দেখা মিলল নিহাতদের পিছনে। মেহুল বলল, ইমা, হিজড়া ধরেছে আহিরদের। ও আল্লাহ। কেসটা কি হলো দোস্ত? জাইন না রে, পচাইতে গিয়ে নিজেরাই তো কেস খেলাম। কেউ তো বাঁচা ভাই। ওরে বাপ রে, কি শক্তি। মহিলাগুলো ইতিমধ্যে পকেটে হাত ঢুকিয়ে টাকা হাতানো শুরু করে দিয়েছে। আহির বলল, ও মা, আমার শ্বশুরই লাগছে। সুজানা, মেহুল আর শান্তা কিছু দূরে এসে বলল, এখন কি হবে? শান্তা সাহস করে এগিয়ে এলো। ব্যাগ থেকে যা আছে সব টাকা বের করে দেখিয়ে বলল, এই টাকা নাও, ওদের ছেড়ে দাও আগে। টাকাগুলো নেওয়ার জন্য সব মহিলা তেড়ে এলো। শান্তা এক ছুটে পালালো সবাইকে তেড়ে আসতে দেখে। সেই সুযোগে নিখিল আর আহির পালালো। মহিলাগুলো আর কোনো পথ না পেয়ে নিহাত আর জাইনদের দিকে ছুটতেই নিহাত তার দলবল নিয়ে পালিয়ে গেল। সবাই এসে থামলো শহীদ মিনারের কাছে। ধপাস ধপাস এক একজনের গায়ের উপর আরেকজন এসে পড়ল। হাসতে হাসতে এক প্রকার শুয়ে পড়ল আহির আর নিখিল। সুজানা, মেহুল হাসির চোটে ব্যাগ দিয়ে মুখ চেপে ধরেছে। চোখে জল নেমে এসেছে ইতোমধ্যে। জাইন এসে ধপ করে বসলো আহিরদের পাশে, বলল, টিট ফর ট্যাট। এই, তোদের কে বলেছে ওদের সাথে লাগতে? হ্যাঁ, পারিসও বটে। ইজ্জত ফ্রস্টত্ব থাইকা বাচ্চা গেলাম। মা গো মা, এই পেডি মানুষ এমন বেয়াদব কেমনে হয়? কেমন কইরা ধরছে, বাপরে বাপ। শান্তা, মেহুল রেগে তাকালো। জাইন বলল, ওরা বেডি না। বলে সুজানা, মেহুল আর শান্তার দিকে তাকিয়ে জিভ কামড় দিল। নিখিল বলল, ওরা বেডানা বেডি সেটা যায় নামও কাম কি? বাপরে বাপ, যে শক্তি! এখনো হরলিক্স খায় নাকি? মানুষ ইজ্জত প্রশ্ন করে হরলিক্স খাওয়া? আচ্ছা আচ্ছা। তোদের আবার ইজ্জত আছে নাকি যে ইজ্জত ভ্রষ্ট হবে? অসহ্য। এ অশান্তির বাচ্চা, তুই থাক। তোরে কে ফটর ফটর করতে গেছে? আমাদের ইজ্জত নিয়ে টানাটানি পড়ছে আর তুই বলছিস ইজ্জত আছে কি না? কি শরম, কি শরম। মরে যাই। তুই মরে যা, আমি কবর খুঁড়ে আসি। আহ, থামবি তোরা? সময় দেখতো। মেহুল সময় দেখে মাথায় হাত দিল। জাইন বলল, ও মাই গড, অভিক স্যারের ক্লাস মিস। সবাই একে অপরের দিকে তাকালো। নিখিল জাইনের মাথায় ধপাস করে মেরে বলল, তোর বোন ক্লাসে চলে গেল আর তোরে বলে নাই? তুই না থাকলে বলতো। আমি তোর বোনের কইলজা খাইছি। আরে থামবি, ক্লাস আর পাবো না। মাঝ ক্লাসে গিয়ে লাভ আছে? প্যারা নাই, আমরা বাতাস খাই। স্টুপিড, তোদের কারণে ক্লাসটা মিস হয়ে গেল। অসহ্য। তোর বেটি, তুই চুপ কর তো। আমার এখনো শিরশিরানি যায়নি। ভাই, মানুষ বিয়ার পর মরে না কেন? আমি তো বউ ছায়া মাত্রই ময়রা যাবো। কথার কি ছিরি। ব্যস্ত জনপদের পদচারণায় মুখরিত ব্যস্ত চট্টগ্রাম শহর। শান্তাকে সাথে করে নিউ মার্কেটে চলে এসেছে সুজানা। আজ শাটল ধরেনি তারা। টেডি কিনবে অনা আর আবিদের জন্য। দাওয়াত যেহেতু পড়েছে, সেহেতু না গেলে অভিক স্যার বারবার কথাটা রিপিট করতে থাকবে তার কানের উপর।
কেমন আজব ধরনের মানুষ, যেন না শুনতেই চান না উনি। সুজানা কাউকে বলেনি যে অভিক স্যারের বাড়িতে সে পড়াতে চায়। সবাই জানলে সেটা নিয়ে অযথা মাথামাথি হবে। যদিও সে শান্তা আর মেহুলের কাছ থেকে কিছুই লুকায় না। একাদশ শ্রেণী থেকে তার 3 বান্ধবী আর 2 বন্ধু একসাথে এত দূর। জাইনের সাথে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিচয় হলেও বোকাশোকা ছেলেটাও তাদের বন্ধু মহলের সর্বাধিক গুরুত্বপূর্ণ একজন। শান্তা পছন্দ করে 2টো টেডি বিয়ার চুজ করে দিল। প্রায় 1000-এর কাছাকাছি এলো দুটোর দাম। অন্যগুলো খানিকটা সস্তা হলেও সুজানার পছন্দ হচ্ছে না। ওনারা বড় মাপের মানুষ। নিজেকে অন্যের কাছে সস্তা উপস্থাপন করা নিয়ে সুজানার নিজের সাথে বহু দ্বন্দ্ব চলে। সে নিজের অভাব অনটনের ব্যাপারগুলো সহজেই কাউকে দেখাতে চায় না। কম বেশি সবারই এসব থাকে। অভাব অনটন না থাকলে অনেক কিছু শেখা থেকে বঞ্চিত হয় মানুষ। শান্তা টেরি দুটোকে দেখিয়ে বলল, এগুলো তোর স্টুডেন্টের হেভি পছন্দ হবে, দেখিস। একটু ছোট হয়ে গেল মনে হচ্ছে। মাঝারি সাইজের, টাকা বের কর, বড় পেয়ে যাবি। আচ্ছা থাকে। আর কিছু কিনবি? প্রসাধনীর বড় দোকানটাতে ঢুকে একজোড়া চুড়ি দেখলো সুজানা। শান্তা বলল, সুন্দর, আমিও কিনবো। সুজানা তার দিকে ফিরে অবাক গলায় বলল, তুই কার জন্য কিনবি? দাদুর জন্য। কখনো খেয়ালই হয়নি, আজ কিনবো। খুশি হবে ভীষণ। মা থাকলে মায়ের জন্য কিনে নিয়ে যেতাম না? উনিই তো তোর মা। ইয়েস, মাই গ্র্যান্ড মা ইজ মাই এভরিথিং। জন্মদিন উপলক্ষে আজ অনা আবিদের ছুটি। তাদের টিচার আসবে মাগরিবের পরে। কেক কাটার আগে ছোটখাটো করে কেক কাটার আয়োজন হবে মনে করে এসেছিল সুজানা। কিন্তু এসেই নবকুঠিরের বিস্তর আয়োজন দেখে হা হয়ে গেল সে। সামান্য একটা জন্মদিনের জন্য এত আয়োজন করা লাগে? আর এত মানুষ? কালো আর সোনালী রঙের সালোয়ার কামিজটি গত ঈদে কিনেছিল সে। ওড়নাটা একটু ভারী হয়, সে খুব কমই পরেছে ড্রেসটা। এমনিতেও সে আরামদায়ক কাপড় চোপড় পরতে বেশ পছন্দ করে। স্টুডেন্টদের জন্মদিন উপলক্ষে অন্য দিনের চাইতে একটু ব্যতিক্রম ভাবে এসেছে সে। কিন্তু এসে মনে হলো আরও একটু ব্যতিক্রম হওয়া উচিত ছিল। 12-13 বছরের কয়েকটা মেয়েকে দেখা গেল স্কার্ট পরা, বাচ্চা বাচ্চা কয়েকটা ছেলে পেলে, যুবক যুবতী তরুণ তরুণী সংখ্যাও নেহাত কম নয়। শুধুই জন্মদিন নয়, নিশ্চয়ই আরো বড় কোনো কিছু উপলক্ষ আছে আজ। সুজানাকে দেখে মর্জিনা আনিকাকে ডেকে নিয়ে এলো। আনিকা তাকে দেখে হেসে বলল, সুজানা এসেছেন? বাহ, আজকে টিচার কি মিষ্টি লাগছে ভীষণ। ই মা, এসব কি এনেছেন? ওরা কোথায়? সামান্য কিছু এনেছি। এসবের কোনো প্রয়োজন ছিল না সুজানা, আপনি এখনো স্টুডেন্ট। হ্যাঁ, তো দাওয়াতের কি প্রয়োজন ছিল? বেতন থেকে 1000 গচ্ছা গেল। সুজানা খেয়াল করলো গায়ের পরনে খয়েরি রঙের জামদানিটা আনিকার গায়ে বেশ ভালো মানিয়েছে। যেমন মায়াবী চেহারা, তেমন ব্যবহারও সুন্দর। অনা বড় হলে একদম মায়ের মতো হবে। সুজানা আনিকার পেছনে যেতে যেতে বলল, ম্যাডাম, একটা কথা জানতে চাইবো। হ্যাঁ বলুন। আজকে কি জাস্ট বার্থডে নাকি অন্য কিছু আছে? কিভাবে বুঝলেন? না, এত মানুষ তো হওয়ার কথা নয়, তাই আর কি। আজকে আমাদের দাদি শাশুড়ি ইন্ডিয়া থেকে আসছেন। উনি ওনার মেয়ে মানে আমার ফুপি শাশুড়ির কাছে গিয়েছেন 4 মাস হলো। অভি দেশে ফিরেছে শুনে আসছেন। আর কাকিরও একটা মানত ছিল, অভি দেশে ফেরার পর বড় করে একটা মেজবান দেবেন আমার দাদা শ্বশুরে। এতিমখানার লোকজন খাওয়াবে, এই আর কি। জন্মদিনও পড়লো একই দিনে। ও, তার মানে আসল ব্যাপার জন্মদিন না। তাহলে তো আমার না আসলেও চলতো। আমি কিন্তু বয়সে বড়, বকতে পারি। টিচারকে ছাড়া ওরা কেক কাটবে কি করে? আপনার দাদি শাশুড়ি ফিরলে কি কেক কাটবে? মানে অনেক রাত হবে। আমাকে সাইফাই নামিয়ে দিল। আমি 9টার দিকে আসতে বললাম। সাইফ? হ্যাঁ, আমার বড় ভাইয়ের মতো, আমার টিচারও বলতে পারেন। আমি ওনার কাছে পড়তাম এবং এখনো পড়ি। আচ্ছা, যাওয়া নিয়ে ভাববেন না, বেশি রাত হবে না। সবাই মাঝপথে গাড়িতে আছে। অভি আর আবিদের বাবা গিয়েছে, এক্ষুনি ফিরবে, তখন কেক কাটবে। আবিদ আর অনা ততক্ষণে আরো কয়েকটা বাচ্চা কাচ্চাকে সাথে নিয়ে হাজির। আবিদ কালো চশমা খুলে সুজানাকে চাইলো। অনা সাদা ফ্রক মেলে ধরে বলল, সুজান বিউটিফুল, অনা বিউটিফুল। সুজানা হাসলো। দুজনেই টেডি বিয়ারের প্যাকেটটা নিয়ে তার মধ্যে খুলে ফেললো। টেডি বিয়ার পেয়ে ভীষণ খুশি হয়ে বলল, আই লাভ ইউ সুজান। সুজানা হেসে দুজনের গাল আদর করে বলল।
আই লাভ ইউ টু। আপনাদের তো আজকে ভীষণ সুন্দর লাগছে। সুজানকে চুন্দুর লাগছে। সুজানা আবারও হাসলো। দুজনই বাকিদের সাথে খেলতে খেলতে চলে গেল। চাপা স্বভাবের হওয়ায় সুজানা কারোর সাথে কথা বলতে পারলো না নিজ থেকে। তবে আনিকার মা আনোয়ারা বেগমকে চেনায় ওনার সাথে খোঁজ গল্পে খানিকক্ষণ মজেছিল সে আনিকার ঘরে। খাওয়া দাওয়া বেশ হলো। অনা আবিদ তখনও ধরাছোঁয়ার বাইরে। সুজানা দোতলায় ঘুরঘুর করলো অনেকক্ষণ। কয়েকটা তরুণীর সাথে টুকটাক পরিচয় হলো বইকি। বেশ ভালোই লাগলো। কত বড় পরিবার আর কত আত্মীয় স্বজনেদের। মেহুলের এখানে বিয়ে হলে সে খুব সুন্দর একটা পরিবার পেত। পাগলটা তো সাইফ ওয়াহিদ ছাড়া কিছুই বুঝে না। আজব ভালোবাসা তাদের। পায়চারি করতে করতে আবারও আনিকার ঘরের দিকে পা বাড়াতেই নিচে হইচই শোনা গেল। তার মানে বাড়ির বড়গিন্নি এসে গেছেন। সুজানা যাবে যাবে করেও ওদিক গেল না। কোনো মতে কেকটা কাটার পর চলে যেতে পারলেই হলো। সে যখন আনিকার ঘরে বসেছিল তখন 17-18 বছর বয়সী একটা মেয়ে এসে বলল আনিকা ডাকছে। সুজানা মাথা দুলিয়ে চুপচাপ বসে রইল। যাবে কি যাবে না করতে করতে ঘর থেকে বের হলো। পথিমধ্যে অভিককে আসতে দেখে দুপা থেমে গেল তার। অভিকের সাথে আরো কয়েকজন আছে, নিশ্চয়ই বন্ধু টন্ধু হবে। সুজানা পালিয়ে গেল। আনিকার ঘরের ভেতর ঢুকে আনোয়ারা বেগমের পাশে গিয়ে পালঙ্কে গুটিসুটি মেরে বসতেই খেয়াল হলো পুরুষালী গলার আওয়াজ এই ঘরের ভেতরেই প্রবেশ করেছে। এরা এখানে কেন এসেছে বাবা? সুজানা পিছু করে বসে মাথায় দেয়া কাপড়টা আরো টেনে দিয়ে হাত দিয়ে হাঁটু আগলে তাতে থুতনি ঠেকে বসলো। কয়জন এলো তার হিসেব নেই সুজানার কাছে। আনোয়ারা বেগম আর পুরো ঘরের সব মুরব্বী মহিলাদের সাথে কথা বলা, হাসাহাসি তামাশা শেষ করে হঠাৎ একজন বলে উঠল, উনি কে? কালো ড্রেস। সুজানার বুকের ভেতর কেমন একটা করে উঠল। সে মাথা আরো নামিয়ে নিল। পাশ থেকে একজন মহিলা বলে উঠল, মেহমান আর কি, আচ্ছা তোদের টায়ার দেখাচ্ছে, আগে খাওয়া দাওয়া কর। অভি ওদের নিয়ে যা। অভিক মাথা দুলালো। পশ্চিমমুখী হয়ে নত মাথায় বসে থাকা মেয়েটার দিকে ভ্রু কুচকে চেয়ে রইল কিছুক্ষণ। তারপর বেরিয়ে গেল বন্ধুদের সাথে। সুজানা হাঁপ ছাড়ল। আনিকা ডেকেছে তাই যুবকগুলো কোন দিকে গিয়েছে তা দেখার জন্য রুমের বাইরে উকি দিতে চমকে উঠল। লজ্জা পেয়ে রক্তিম হয়ে উঠল মুখ। দেখল কালো পাঞ্জাবি পরিহিত একজন সৌম্য দর্শন মানব তার সামনে দাঁড়িয়ে। পাঞ্জাবির কলারে সোনালী রঙের কাজ। সুজানাকে অমন করে চমকাতে দেখে মানবের সরল চোখ দুটোতে ধীরে ধীরে ফুটে উঠল ক্রূর হাসির ছাপ। সুজানা মাথা নামিয়ে ওড়না মুছলেকা করতে অভিক হাসল, বলল, আপনি ম্যারিড? না। তাহলে তখন ওভাবে ঘুমটা টেনে বসেছিলেন কেন? এমনি আমার অচেনা কাউকে ফেস করতে অসুবিধা হয় প্রথম প্রথম। গুড, কিন্তু একটা সমস্যা। কি? আমার বন্ধু বান্ধব সকলকে বলে দিয়েছি ঘোমটা দিয়ে রাখা মহিলাটি ম্যারিড, তাই সে কারোর সাথে কথা বলে না। সো এখন বুঝতে পেরেছেন? কি? জাস্ট কারোর সাথে কথা বলতে যাবেন না, এটাই। আচ্ছা। তন্মধ্যে আনিকা এসে বলল, এ মা অভি, তুই বলি না চেঞ্জ করবি, এখানে গল্প শুরু করে দিয়েছিস সুজানার সাথে। অভিক সুজানার দিকে এক পলক তাকিয়ে চোখ ঘুরিয়ে নিল। যেতে যেতে বলল, চেঞ্জ করব না আমি। হঠাৎ মুড চেঞ্জ তার? অভিক যেতে না যেতেই আনিকা বলল, আপনাকে আমি ডেকে পাঠিয়েছিলাম সুজানা। ওই আসলে স্যারের সাথে অনেক মানুষ দেখলাম তো। ই মা, এত লজ্জা পেলে চলবে? আমি আপনার বয়সে থাকতে এত উড়া উড়েছি, মা বাবাকে জ্বালিয়ে মারতাম। এখন বাচ্চা কাচ্চার মা হয়েছি তাই একটু শান্ত হয়েছি। তারপরও আহনাফ ফারদিনকে প্রচুর জ্বালাই। আপনি খুব লাজুক, তবে লাজুক মানুষ আমার ভীষণ ভালো লাগে। আনিকার পিছু যেতে যেতে হাসলো সুজানা। ওরা তাহলে আপনার মতো দুষ্টু হয়েছে। আনিকা একটু আওয়াজ করে হাসলো এবার। আপনিও বলছেন এই কথা? ওদের আব্বু সারাক্ষণ আমাকে এই কথা বলে পৌঁছায়। সুজানা তাল মিলিয়ে আর একটু হাসলো। পথিমধ্যে সালমা বেগমের সাথে দেখা হয়ে গেল। কফির মগ হাতে নিয়ে কোথাও যাচ্ছিলেন তিনি। সুজানাকে আগাগোড়া এক পলক দেখে নিলেন তিনি। সুজানা সালাম দিলে ছোট করে সালামের জবাব দিয়ে বলল, কি ব্যাপার মেয়ে, তুমি এসেছো কিন্তু সোজা উপরে গিয়ে বসে আছো? মুরব্বীদের সাথে দেখা করতে হয় সেটা জানো না? এসব আদব কায়দা বুঝেছো? আজকে বলছি মাথায় রাখো। শ্বশুরবাড়িতে গেলে তখন শাশুড়ি তোমাকে মা কিছু শিখায়নি বলে কথা শোনাবে। এরকম ভুল আর করো না যেন।
আজকালকার মেয়ে ছেলেদের তো আবার কোনো কিছু শেখাতেও নেই, তাদের হাতে লাগে। সুজানা মাথা নত করে মাথা নাড়ালো হালকা। আনিকা ঠোঁট টিপে হালকা হেসে সুজানার দিকে তাকালো। তুমি হাসছো কেন বউ? না ছোট মা, আমি ওকে এমনিতেও রান্নাঘরে তোমাদের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছিলাম। দেখেছ, ওকে শিখিয়েছি তাই মনে রেখেছে, তোমাকে যেন দ্বিতীয়বার আর বলতে না হয়। কাটকাট গলায় কথা বলে উনি চলে গেলেন। উনি যেতেই আনিকা বলল, কিছু মনে করবেন না সুজানা, ছোট মা এমন কিন্তু খুব ভালো মনের মানুষ। না, আমি কিছু মনে করিনি। স্পষ্টবাদী মানুষ আমার ভালো লাগে। আমার দাদি শাশুড়ির সাথে আপনাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য রেখেছি। আচ্ছা, অনা আর আবিদ কোথায়? ওদেরকে অভি নিয়ে গেছে সাজিয়ে পরিয়ে দেওয়ার জন্য। ও আচ্ছা। দুজনের কথা বলতে বলতে ড্রয়িং রুমে চলে এলো। বাড়ির বয়োজ্যেষ্ঠর পাশে অনেকে বসে আছেন। ওনার গায়ে সাদার হালকা আকাশি রঙা শাড়ি, গায়ের রং হলুদা ভাব, ভাঁজ পড়া চামড়াও কেমন লাবণ্যতা, চোখে পাওয়ারি চশমা, মাথার চুল লাল, ডান পাশের ভ্রুর শুরুতে কালো বড় তিল। বৃদ্ধা হয়েও কেমন দীপ্তি ওনার চেহারায়। সুজানা দেখতে দেখতে অবাক হলো, এত সুন্দর নিশ্চয় যুবতী থাকতে আরো বেশি সুন্দর ছিলেন। বৃদ্ধা সবার সাথে টুকটাক খোশ গল্পে মত্ত। আনিকা সুজানাকে নিয়ে গেল, বলল, দাদু সুজানাকে এনেছি, ইনি সুজানা ওদের টিচার। বৃদ্ধা চাইলেন সুজানার দিকে। সুজানা সালাম দিতেই সালামের উত্তর দিলেন, বললেন, বসো। দাদু আমাদের অন্য কাজ আছে, উনি পরে বসবেন। আচ্ছা। বৃদ্ধা আবারও খোশ গল্পে মজে গেলেন। সুজানা বলল, উনি অনেক সুন্দর, মাশাআল্লাহ। উনি এই বয়সেও কত আধুনিকা জানেন। বুঝতে পারছি, খানিকটা হলো।